আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে পড়া টেবিল পেজে স্বাগতম। আজ আমরা অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো সম উৎপাদন রেখা। এবং প্রতি বছরই এই টপিকটি থেকে বোর্ডে বিভিন্ন সংজ্ঞা, রেখা এবং রেখার বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন আসে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবে। চলো শুরু করা যাক। ধরে নাও কোন একটি গার্মেন্টস কোম্পানির 100টি শার্ট উৎপাদন করতে হবে, এবং এই 100টি শার্ট উৎপাদন করার জন্য সে 10 জন শ্রমিক এবং 5টি মেশিন ব্যবহার করতে পারে, এবং এর মাধ্যমে সে 100টি শার্ট উৎপাদন করতে পারবে। অথবা সে যদি চায় শ্রমের পরিমাণ কমিয়ে মেশিনের পরিমাণ বৃদ্ধি করতে পারে, এবং এতেও সে একই ফল পাবে। অর্থাৎ যদি 10 থেকে কমে 8 হয় এবং মেশিন যদি 5 থেকে বৃদ্ধি পেয়ে 6 হয়, এতেও সে 100টি শাড়ি উৎপাদন করতে পারবে। আবার যদি আমরা শ্রমের পরিমাণ আরও কমিয়ে মেশিনের পরিমাণ আরও বৃদ্ধি করি, 6 জন শ্রমিককে দিয়ে যদি 8টি মেশিন পরিচালনা করে 100টি শাড়ি উৎপাদন করা যায়, এটাও আমাদের দ্বারা সম্ভব। এখন এই ক্ষেত্রে মূল লক্ষ্যটি কি? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের উৎপাদনে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমাদের শ্রমের হ্রাস বৃদ্ধির সাথে সাথে মেশিনের বৃদ্ধি ও হ্রাস ঘটেছে। একটি হ্রাসের সাথে সাথে অপরটি বৃদ্ধি পেয়েছে। এটি হলো আমাদের সম উৎপাদন রেখা। অর্থাৎ উৎপাদনে নিয়োজিত যে উপকরণগুলো রয়েছে, এই উপকরণ সংমিশ্রণের পরিবর্তনের মাধ্যমে আমাদের একই পরিমাণ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা, সেই উদ্দেশ্যটি হাসিল করা। যে রেখা শ্রম ও মূলধনের বিভিন্ন সংমিশ্রণের ফলে একই পরিমাণ উৎপাদন নির্দেশ করে, তাকে সম উৎপাদন রেখা বলে। এই সম উৎপাদন রেখার অপর নাম হলো আইসো কোয়ান্ট কার্ভ। আইসো মানে সমান, কোয়ান্ট মানে পরিমাণ, সমপরিমাণ উৎপাদন। চলো এবার আমরা চিত্রের মাধ্যমে এই সম উৎপাদন রেখাটি পর্যবেক্ষণ করি। চিত্র আঁকার ক্ষেত্রে আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ, এই ভূমি অক্ষ ও এক্স আমরা নিব শ্রম এর নিয়োগ, লম্ব অক্ষ ও ওয়াই আমরা নিব পুঁজির নিয়োগ। পুঁজি বলতে আমরা এখানের মধ্যে এই মেশিনারিজকেই বলতে যাচ্ছি। আমাদের পুঁজি আমরা মেশিনের জন্যই বিনিয়োগ করে থাকি। স্কেল দিয়ে আমি আমার প্রতি 1 সেন্টিমিটার ঘরকে 2 করে ধরবো, তাহলে এখানে আসতেছে আমার 2, 4, 6, 8, 10, 12। ঠিক একইভাবে আমি স্কেলটি এ বরাবর নিয়ে আসি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। স্কেলে আপাতত আর কোনো প্রয়োজন নেই, আমি আমার মার্কিংগুলো করে ফেলি। 2, 4, 6, 8, 10, 12। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। লম্ব অক্ষ হলো আমাদের পুঁজি, লম্ব অক্ষকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করে থাকি, ওয়াই পুঁজি। এবং ভূমি অক্ষ ও এক্স হলো আমাদের শ্রম। এখানে আমরা বিন্দুগুলো বসাই। 10 একক শ্রমিকের জন্য 5টা মেশিন, তাহলে 10 একক শ্রমিকের জন্য 5টা মেশিন হচ্ছে এই বরাবর, এই যে বিন্দুটি। তারপর হলো 8 একক শ্রমিকের জন্য 6টা মেশিন, তাহলে 8 একক শ্রমিকের জন্য 6টা মেশিন, এই যে এই বিন্দুটা। তারপর হলো 6 একক শ্রমিকের জন্য 8টি মেশিন, তাহলে 6 একক শ্রমিকের জন্য 8টি মেশিন। এই বিন্দুটি যদি যোগ করি, এরকম একটি রেখা আমরা পেয়ে থাকি। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত সম উৎপাদন রেখা। একে আমরা আইকিউ দ্বারা প্রকাশ করি, আইকিউ। এবং এই আইকিউতে আমাদের শুরুতে আমরা বলেছিলাম আমাদের 100 একক শার্ট প্রয়োজন, এটি 100 একক শার্টের উৎপাদন নির্দেশ করে। এই রেখাটি যদি আমরা বিশ্লেষণ করি, তোমরা একটু ভালো করে খেয়াল করবে। এই বিন্দুটির নাম আমরা রাখলাম এ বি সি। এ বিন্দুতে শ্রম, এই বিন্দুতে শ্রম হলো 10 একক শ্রম, 10 এল, এল মানে লেবার, কমা 5 একক পুঁজি, 5K। এই যে সম উৎপাদন রেখার ক্ষেত্রে আমাদের দুইটা মূল গুরুত্বপূর্ণ বিষয়। একটি হলো যে উৎপাদন সংমিশ্রণ বলতে যে উপকরণগুলো নিয়োগ করা হচ্ছে, যে উৎপাদন সংমিশ্রণে পুঁজির তুলনায় শ্রমের নিয়োগ বেশি, এই যে এখানে 5 একক পুঁজির তুলনায় শ্রম 10 একক বেশি, এটি হলো তাকে শ্রমনিবিড় উৎপাদন কৌশল বলে। আবার যে উৎপাদন কৌশলে শ্রমের তুলনায় পুঁজির নিয়োগ বেশি, তাকে পুঁজিনিবিড় উৎপাদন কৌশল বলে। এবং এগুলো যদি আমরা রেখার মাধ্যমে প্রকাশ করতে চাই, এখানে এই বিন্দুটি হলো আমাদের শ্রমনিবিড় উৎপাদন
এবং এই যে সি বিন্দুটি, এটি হচ্ছে আমাদের পুঁজিনিবিড় উৎপাদন। তাহলে তোমরা এখান থেকে নতুন দুটি বিষয় জানতে পেরেছো, তা হচ্ছে হলো শ্রমনিবিড় উৎপাদন কৌশল, পুঁজিনিবিড় উৎপাদন কৌশল। এখন যে দেশের জন্য যে উৎপাদন কৌশল বেশি সহজলভ্য হবে উক্ত দেশ ওই উৎপাদন কৌশলটি অবলম্বন করবে। যেমন কি বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে হলো শ্রম বেশি সহজলভ্য এবং পুঁজির মূল্য বেশি। এক্ষেত্রে বাংলাদেশে তোমরা বেশিরভাগ উৎপাদন ক্ষেত্রে দেখবা শ্রমের নিয়োগটা বেশি হয়ে থাকে। ধরো তুমি একটা বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে গিয়েছো, সেই কনস্ট্রাকশন সাইটে এই শ্রমের নিয়োগটা বেশি দেখবা এবং সেখানে আমাদের মেশিনারিজের প্রয়োগটা তুলনামূলকভাবে কম হয়ে থাকে। কিন্তু সেম জিনিস তুমি যদি একটা উন্নত রাষ্ট্রের দিকে যেয়ে থাকো, মালয়েশিয়া, আমেরিকা, ইউএই, সৌদি আরবিয়া, তাহলে সেসব ক্ষেত্রে এইসব কনস্ট্রাকশন সাইটে তোমরা দেখবা শ্রম যে হারে নিয়োগ হচ্ছে এবং সেই তুলনায় উন্নত মেশিনারিজগুলো ইউজ হচ্ছে এবং সেক্ষেত্রে শ্রমিকদের কষ্টটি লাঘব হচ্ছে এবং কাজের মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং দ্রুততার সাথে তারা কাজটি করতে পারতেছে। তো এক্ষেত্রে তাদের মূল উদ্দেশ্য একটাই, একই বিল্ডিং তারা নিয়ে উৎপাদন করবে, কিন্তু এই একই বিল্ডিং উৎপাদনের জন্য কোনো যে দেশের কাছে যেটা বেশি সহজলভ্য উক্ত দেশ সেই উৎপাদন কৌশলটি ফলো করে থাকে। এই শ্রমনিবিড় এবং পুঁজিনিবিড়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জেনে রাখা উচিত। শ্রমনিবিড়ের একটা অনুপাত আছে এবং পুঁজিনিবিড়ের একটা অনুপাত আছে। শ্রমনিবিড়ের অনুপাত K/L দ্বারা প্রকাশ করা হয়, একইভাবে পুঁজিনিবিড়ের অনুপাতও K/L দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে K/L এর ভ্যালুটা কেমন আসবে একটু ভেবে দেখো। শ্রমনিবিড় যে উৎপাদন কৌশলে পুঁজির তুলনায় শ্রমের নিয়োগ বেশি, তাহলে যখন এটার তুলনায় এটার নিয়োগ বেশি হবে, এই ভগ্নাংশের মানটা অবশ্যই একের থেকে ছোট হবে, <1। তুমি এখানে মান নির্ণয় করে দেখতে পারো। এই যে এই বিন্দুটা হচ্ছিল শ্রমনিবিড়, এখানে আমাদের এই বিন্দুতে পুঁজির তুলনায় শ্রমের নিয়োগ বেশি, তাহলে 5/10 5/10 ভাগ করলে আসে 0.5। এই মানটি একের থেকে ছোট। এটা ছিল আমাদের পুঁজি, এটা ছিল আমাদের শ্রম। তাহলে এটি আমাদের কোনটাকে নির্দেশ করতেছে? এটি হচ্ছিল আমাদের শ্রমনিবিড় উৎপাদন কৌশলকে নির্দেশ করে থাকে। ঠিক একইভাবে যদি আমরা এখন পুঁজিনিবিড়ের মান নির্ণয় করতে চাই, পুঁজিনিবিড়ের জন্য আমরা সি বিন্দুটি বাছাই করে নিলাম। সি বিন্দুতে আমাদের পুঁজি হচ্ছে হলো 8, শ্রম হচ্ছে হলো 6। তুমি যদি 8কে 6 দ্বারা ভাগ করো, কত আসবে ভ্যালুটি? 1.33। এই মানটি অবশ্যই একের থেকে বড়। তাহলে পুঁজিনিবিড়ে শ্রম বাই পুঁজির অনুপাত, পুঁজি বাই শ্রমের অনুপাত 1 থেকে বড় হবে এবং শ্রমনিবিড়ে পুঁজি বাই শ্রমের অনুপাত 1-এর থেকে ছোট হবে। এবং এটি তুমি চিত্রের মাধ্যমেও প্রকাশ করে দেখাতে পারো। বিষয়টা তখন এভাবে দেখাতে পারবে তোমরা। এই যে আমাদের এই বিন্দুটি ছিল শ্রমনিবিড়, এক্ষেত্রে K/L <1। আর আমাদের সি বিন্দুটি ছিল পুঁজিনিবিড়, এক্ষেত্রে K/L <1। এভাবে তুমি তোমার চিত্রটি ফুটিয়ে তুলতে পারো। সম উৎপাদন রেখার ক্ষেত্রে তোমরা একটা বিষয় অবশ্যই খেয়াল রাখো। সম উৎপাদন রেখা যে কোনো উৎপাদন কৌশলে শ্রম এবং পুঁজি এই দুটি নিয়োগ নিয়ে আলোচনা করে এবং এই দুটি নিয়োগের মধ্যে কোনো একটি নিয়োগকে আমরা শূন্য করতে পারবো না। ধরো শ্রমকে শূন্য করে পুঁজিকে সর্বোচ্চ 100 করে দিলাম, অথবা শ্রমকে 100 করে পুঁজিকে সর্বনিম্ন 0 করে দিলাম। কেন করতে পারবো না এই বিষয়টি আমরা একটু ভালো করে আলোচনা করে দেখি। উৎপাদন কৌশলে শ্রম এবং পুঁজি এই দুটি উপকরণ হচ্ছে হলো মৌলিক উপকরণ। মৌলিক উপকরণের মধ্যে যদি কোনো একটি উপকরণ শূন্য হয়ে যায়, সমগ্র উৎপাদন ব্যবস্থা অচল হয়ে পড়বে। কেন না? তুমি ভেবে দেখো, তোমার শ্রম 0 কিন্তু পুঁজি 100-100। পুঁজি 100-100 মানে তোমার উৎপাদনের জন্য যা যা মেশিনারিজ প্রয়োজন সবকিছু 100-100 তুমি করে। ধরো স্মার্ট বোর্ড, এই আমি তোমাদেরকে লেকচার দেওয়ার জন্য এই যে স্মার্ট বোর্ডটা আরো উন্নত মানের এআই প্লাগইন সহ তোমাদের জন্য আমি স্মার্ট বোর্ড এনেছি, কিন্তু পড়ানোর জন্য কোনো শ্রম নাই, কোনো শ্রমিক নাই, কোনো ইকোনমিক্স টিচার নাই। এক্ষেত্রে এই পুঁজির কোনো মূল্য থাকবে না এবং তো কোনো উৎপাদনও হবে না। ঠিক একইভাবে যদি শ্রম 100-100 হয়, অর্থাৎ কোনো পুঁজি নাই, শ্রম 100-100, তখন কি হবে? ধরো ইকোনমিক্সের নোবেল প্রাপ্ত একজনকে তোমাদেরকে ইকোনমিক্স পড়ানোর জন্য নিয়ে আনলাম, কিন্তু উনি কোথায় পড়াবে? কোনো পুঁজি নেই, কোনো ফোন নেই, ফোনটা একটা মূলধন হিসেবে কাজ করতেছে, একটা স্মার্ট বোর্ড নেই, কিছুই নেই। উনি ওইভাবে ওনার জ্ঞানটা তোমাদের মধ্যে বিলিয়ে দিবে। তো এইভাবে যদি শ্রম 100 করে দেওয়া হয়, একজন মেধাবী ইকোনমিক্স তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, কিন্তু কোনো পুঁজি নেই ওনার পড়াটা তোমাদের মধ্যে বিলানোর জন্য, এক্ষেত্রে উৎপাদন আবারও অচল হয়ে পড়ে। তো তোমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবা যে উৎপাদন কৌশলে কোনো একটি উপকরণকে কোনোভাবে শূন্য করা যাবে না, কেননা এগুলো মৌলিক উপকরণ হিসেবে কাজ করে। এখন সমুৎপাদন রেখা, যে রেখাটি আমরা পেয়েছি, এই রেখার কিছু বৈশিষ্ট্য রয়েছে। আসলে আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি। সমুৎপাদন রেখা যদি আমরা মুখস্থ কি, লম্ব অক্ষ, ভূমি অক্ষ। লম্ব অক্ষে আছে আমাদের পুঁজি কেপিটা, ভূমি অক্ষে আছে আমাদের লেবার এল। এই রেখাটি মূলত এমন আকৃতির হয়ে থাকে, IQ।
এই আইকিউ রেখার সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে হলো শ্রম। এই যে ধরো এই বিন্দুটা হচ্ছে হলো শ্রম, এই পয়েন্টটাতে যদি আমি আসি, এই পয়েন্টে শ্রম L1, পুঁজি K1। এই পয়েন্টের জন্য এতগুলো শ্রম, এতগুলো পুঁজি। এটার মাধ্যমে উৎপাদন হচ্ছে হলো ধরো 10 একক। যদি আমরা এই পয়েন্টে চলে আসি, এটা ছিল এ বিন্দু, এখান থেকে যদি বি বিন্দুতে চলে আসি, বি বিন্দুতে আসলে দেখো শ্রমের পরিমাণ কমে যাচ্ছে। এই পয়েন্টে শ্রমের পরিমাণ হচ্ছিল এতটুকু, কিন্তু পুঁজি পরিমাণ বেড়ে গিয়েছে। অর্থাৎ একটা পরিমাণ হ্রাস করে যদি আরেকটি পরিমাণ বৃদ্ধি করা হয়, তাও উৎপাদনের পরিমাণ একই থাকবে। অর্থাৎ সমুৎপাদন রেখা উপকরণ সংমিশ্রণ যাই হোক না কেন, ঠিক একই পরিমাণ উৎপাদনটাকে নির্দেশ করে। দ্বিতীয় প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হলো এই রেখাটি মূল বিন্দুর দিকে উত্তল। উত্তল বলতে কি বোঝায়? যে কোনো বৃত্তকে তুমি যদি বাইরের থেকে পর্যবেক্ষণ করো, এই বাইরের অংশটিকে বলা হয় উত্তল। ঠিক একইভাবে যদি আমরা এই মূল বিন্দুর সাথে এই রেখাটি কল্পনা করে দেখি, এটি মূল বিন্দুর দিকে উত্তল। অর্থনীতি বা গ্রাফের ক্ষেত্রে মূল বিন্দুর দিকে উত্তল রেখাগুলোকে মূলত বলা হয় ক্রমহ্রাসমান রেখা। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হলো এই রেখার প্রতিটি বিন্দু একই পরিমাণ উৎপাদন নির্দেশ করে। ধর এই বিন্দুটা হচ্ছে হলো শ্রমনিবিড় উৎপাদন, এখানে আমাদের K/L এর মান <1। আর এই বিন্দুটা হচ্ছে হলো পুঁজিনিবিড় উৎপাদন। এই বিন্দু দুই বিন্দুতে সমান পরিমাণ উৎপাদন নির্দেশ করে। কিন্তু এই মাঝখানে বিন্দুটা তুমি যদি কল্পনা করে দেখো, যেখানে মাঝারি পর্যায়ে আছে শ্রম যতটুকু, পুঁজিও ততটুকু। শ্রমকে ধরলাম L0, পুঁজি ধরলাম যে K0। এটিও ঠিক একইভাবে 10 একক উৎপাদনেই নির্দেশ করে থাকে। আজকে আলোচনা থেকে যে প্রশ্নগুলো মূলত পরীক্ষাতে আসতে পারে, তার মধ্যে প্রথমটি হচ্ছে হলো সম উৎপাদন রেখা কাকে বলে। দ্বিতীয় প্রশ্নটি হতে পারে এরকম, খ নাম্বারের জন্য সম উৎপাদন রেখার 3টি বা 2টি বৈশিষ্ট্য আলোচনা করো বা লিখো। তৃতীয় প্রশ্নটি হতে পারে 3 নাম্বারের জন্য সম উৎপাদন রেখা একে বিশ্লেষণ করো বা সম উৎপাদন রেখা ব্যাখ্যা করো। আজকে পড়া থেকে আমরা মূলত যা যা শিখলাম তা হচ্ছে হলো সম উৎপাদন রেখার ধারণা, সংজ্ঞা, বাস্তব উদাহরণ, চিত্র, বৈশিষ্ট্য, পরীক্ষায় লেখার উপযোগী উত্তর। ভিডিওটি উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। এবং পড়ার টেবিলের পেজটিকে সবাই মিলে সম্মিলিতভাবে গ্রো করতে অবশ্যই সবার সাহায্য কামনা করি।